সকল ছাত্রছাত্রীকে আজকের ক্লাসে স্বাগত। আজকে আমরা অংশীদারি কারবার আলোচনা করব। ঠিক আছে, অংশীদারি কারবার মানে নর্মালি কারবার মানে বিজনেস। তোমরা জানো যাবতীয় বিজনেস যে আমরা আমাদের আশপাশে দেখে থাকি, খুব কম সংখ্যক বিজনেসই একক মালিকানায় চলে। অধিকাংশ বিজনেসই অংশীদারি ভিত্তিতে চলে। সেক্ষেত্রে ব্যবসায় একজনের অধিক অংশীদার থাকে, তারা প্রত্যেকে বিনিয়োগ করে এবং বৎসরান্তে প্রাপ্ত লাভ তারা নিজেদের মধ্যে বিনিয়োগের অনুপাতে ভাগ করে নেয়। এটাই নর্মাল স্ট্রাকচার আর কি বিজনেসের, ব্যবসার। তো সেই ক্ষেত্রে একটা কথা আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে গিয়ে সাধারণ নীতি অনুযায়ী লভ্যাংশ তাদের নিয়োজিত মূলধন অনুপাতেই বণ্টিত হয়। এবার বিভিন্ন অঙ্কে আলাদা আলাদা রেস্ট্রিকশন থাকে। যেমন ধরো সেক্ষেত্রে যদি অংশীদারদের কাজের ব্যাপার থাকে বা কায়িক শ্রম বা কায়িক বলো মানসিক বলো শ্রমের ব্যাপার থাকে, সেক্ষেত্রে অনেক সময় তাদের শ্রমের ভ্যারাইটি অনুযায়ী অনেক সময় লভ্যাংশ বন্টনে কিছু অন্য নীতি নেওয়া হয়েছে। যেমন ধরো 3 বন্ধু মিলে ধরো একটা বাস কিনলো, তো বাস কিনলে একজন ড্রাইভার আর দুজন কন্ডাক্টর। তো স্বাভাবিকভাবে যদি ড্রাইভার, তার পরিশ্রম বেশি, তার রিস্কও বেশি, সেই ক্ষেত্রে সেইখানে কাজের অনুপাতটা অন্যরকম হয়। দুই কন্ডাক্টরের মধ্যে সমন্বয় বঞ্চিত হলো, ড্রাইভারের ক্ষেত্রে কিছুটা বেশি লভ্যাংশ সে পেয়ে থাকে। এরকম আর কি বিভিন্ন ক্ষেত্রে অন্যান্য প্যারামিটার সেখানে চলে আসে। ঠিক আছে, সাধারণভাবে আমাদেরকে মনে রাখতে হবে যে লভ্যাংশ নিয়োজিত মূলধন অনুপাতে বর্ধিত হয়, এই জায়গাটা আমাদের মনে রাখতে হবে। দেখো এবার আমরা কিছু সমস্যার সমাধানের মধ্যে দিয়ে আস্তে আস্তে এগোবো। আচ্ছা, গণিত বইয়ের দাগ নম্বর 5 এটা বলছে দীপু, রাবেয়া, মেঘা তিনজন, সেটা এবিসিও হতে পারতো, নামটা কোনো ফ্যাক্টর না, তারা যথাক্রমে 6500 টাকা, প্রথম জন 6500, তারপর 5200 আর তৃতীয় জন 9100 এই বিনিয়োগ করেছে। করে একটি ছোট ব্যবসা শুরু করলো। ঠিক 1 বছর পরে তাদের লাভ হলো 14,400 টাকা। এটা হচ্ছে অ্যামাউন্ট অফ প্রফিট, 14,400 টাকার প্রফিট হয়েছে। এবার ওরা ঠিক করেছে যে লাভের 2/3 অংশ তারা সমান ভাগে ভাগ করে নেবে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করবে। কে কত লভ্যাংশ পাবে জানতে চেয়েছে। তো প্রথমে লক্ষ্য করে দেখো, এই যে ওদের বিনিয়োগটা, এটা একদম বছরের প্রথম থেকে শেষ অবধি ইউনিফর্ম। প্রথম অঙ্ক বলে এরকমই করছি। এরপরে দেখবে যে এই মূলধনটা কখনো বাড়বে কখনো কমবে। ধরো কোনো একজনের ব্যবসার মাঝামাঝি 5 মাস 6 মাসের মাঝে টাকার দরকার হলে সে যখন ব্যবসা থেকে টাকাটা তুলে নেবে কিছু পরিমাণ টাকা, তখন তার বিনিয়োগটা কিছুটা কমে যাবে। আবার ধরো কারো কাছে কিছু অতিরিক্ত টাকা আছে, সে যখন ব্যবসায় বিনিয়োগ করছে, ব্যবসা চলাকালীন ধরো কোনো ধরো 4র্থ মাসে গিয়ে বিনিয়োগ করলো, তখন একটু জটিলতা বাড়বে। তো আপাতত যে প্রথম অঙ্কটা আমরা করছি সেখানে ওই ধরনের কোনো জটিলতা নেই, সিম্পল একদম। 3 জনের 3টে বিনিয়োগ করেছে, বছর শেষে এটা লাভ হয়েছে। শুধু একটা নীতি তারা গ্রহণ করেছে, সেটা হচ্ছে গিয়ে মোট লাভ তার 2/3 অংশ তারা ইকুয়ালি ডিভাইড করবে, আর বাকি যে 1/3 অংশ থাকবে সেটা তারা বিনিয়োগের অনুপাতে ভাগ করবে। তাহলে কে কত টাকা পাবে এটা জানতে চাইছে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে তাদের বিনিয়োগের অনুপাতটা বার করে নেওয়া। তো লেখো, এক্ষেত্রে অংশীদার ত্রয়ের বিনিয়োগের অনুপাত, বিনিয়োগের অনুপাত কি হবে? 6500 5200 9100। প্রথমে দুটো করে শূন্য বাদ দিয়ে দাও। ওদের 13 নাম তাই যাচ্ছে, 13 5 65, 13 4 52, 13 7 91। তাহলে কি থাকলো ব্যাপারটা? 5:4:7। এই হচ্ছে ওদের বিনিয়োগের অনুপাত। তাহলে এবার লেখো, প্রথম কি আছে? দীপু। দীপুর লভ্যাংশের পরিমাণ কি হবে? মোট লাভ কত? 14,400। সেই টাকাটা 2/3 অংশ হচ্ছে সমান ভাগে ভাগ হয়েছে। তার মানে কি হচ্ছে? ইনটু 2/3, এটা হচ্ছে সেই টাকাটা 2/3 অংশ। এবার যদি সমান ভাগে ভাগ হয় 3 জনের মধ্যে, তাহলে প্রত্যেকে কত হবে? 1/3 অংশ। ঠিক আছে, এবার তার সাথে
প্লাস এই যে 14,400 তার বাকি থাকলো কত 1/3 অংশ। এবার এই যে 1/3 অংশ এটা হচ্ছে মূলধন অনুপাতে বণ্টিত হবে। মূলধন অনুপাতে যদি বণ্টিত হয় তাহলে প্রথম জনের প্রাপ্ত লভ্যাংশ কত? টোটাল 5,000 9 সাথে 16 ভাগ, 16 ভাগের 5 ভাগ হচ্ছে প্রথম জন পাবে, তো ইনটু কত হবে 5 এর 16 ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে, এইবার আমি কি করব, দুটোর মধ্যে থেকে 14,400/3 এটা দুজনের মধ্যেই আছে, আমি এটা কমন নিয়ে নিচ্ছি আপাতত, পরে দেখি কি করা যায়। 14,400/3 আমি কমন নিলাম, ব্র্যাকেটে থাকবে হচ্ছে কি ওদিকে 2/3 একটা থাকবে প্লাস এদিকে থাকবে 5 এর 16। এই কমন নেওয়াটার উদ্দেশ্য কি, যাতে আমার ক্যালকুলেশনটা একটু ছোট হয়, স্মুথ হয়, এই জন্য। ঠিক আছে, এবার দেখো 3 দিয়ে এটা কেটে যাবে, 3 4 12, 2 3 8 24, 4800 হয়ে গেল বাইরে। এবার এই দুটো ভগ্নাংশ যোগ করলে কত হবে? 16 গুণে 32 আর 15 47/48, তাই তো? আচ্ছা, তাহলে কত হলো 48 100, তাহলে হয়ে গেল 4700। দেখো প্রথম জনের লভ্যাংশের পরিমাণ আমি পেয়ে গেলাম ₹4700, প্রথম জনে বেরিয়ে গেল। একই রকম ভাবে আমি দ্বিতীয় জনের করবো, বুঝে পেয়েছি এবারটা? দ্বিতীয় জন কে আছে? রাবেয়া। রাবেয়ার প্রাপ্য লভ্যাংশ, লভ্যাংশের পরিমাণ কি হবে? ঠিক আগেরবারের মতোই ₹14,400, তার 2/3 অংশ, সেখান থেকে প্রত্যেকে সমান ভাবে তাহলে 1/3 অংশ হলো, প্লাস আবার 14,400, তার অবশিষ্ট কত 1/3 অংশ। এটা যখন মূলধন অনুপাতে বণ্টিত হবে তখন ইনটু কি হবে 4/16। ঠিক আছে, ঠিক আগেরবারের মতো 14,400/3 আমি বাইরে বার করে নিচ্ছি। তুমি একটু আগে দেখলে 14,400/3 মানে কত হয় জানো? 4800 হয়। 3 4 12, 2 24, হ্যাঁ 4800। এবার ভেতরে কি থাকলো? ভেতরে থাকলো এখান থেকে 2/3 আর এখান থেকে থাকবে 4 এর 16, মানে কত 1 এর 4, তাহলে কত হলো ₹4800 ইনটু 4 2 8 আর 3 11/12, তাই তো? 12 4 48, মানে 4,400। রাবেয়ার লভ্যাংশ পেয়ে গেলাম। এরপরে রইল কে আর? পরে রয়েছে মেঘা। মেঘারটা অনেক সহজেই বার করা যায়। কি করে? এই যে মোট 14,400, তার থেকে এদের দুজনের পাওয়া টাকা বিয়োগ করে দাও, হয়ে যাবে। ঠিক আছে, ওই পার্টটা আমি করলাম না। ঠিক আছে, প্রথম অঙ্কটা গেল। নেক্সট এখানকার দাগ নাম্বার 6 যেটা বলছে 3 বন্ধু, এটা মুছে ফেলি। তিন বন্ধু, তারা যথাক্রমে 8,000, 10,000, 12,000, এই হচ্ছে ওদের ইনভেস্টমেন্ট। 8,000, 10,000 and 12,000, এই টাকাটা তারা ইনভেস্ট করেছে। এবার ব্যাংক থেকে আবার কিছু ধার করেছে, মানে এই টাকায় পুরোটা ফুল হয়নি, তো আবার কিছু টাকা ব্যাংক থেকে ধার করতে হয়েছে। বছর শেষে তারা দেখলো যে মোট 13,400 টাকা লাভ হয়েছে। মোট লাভের পরিমাণ কত হয়েছে? 14,400, না সরি, এটা হচ্ছে 13,400, 1,000 কম হবে। বছর শেষে এই টাকাটা লাভ হয়েছে। এবার বলছে সেই লাভ থেকে ব্যাংকের বাৎসরিক কিস্তি 5,000 টাকা শোধ দেওয়ার পর বাকি টাকা তারা মূলধন অনুপাতে ভাগ করবে। তাহলে আমি বাৎসরিক কিস্তিটা বিয়োগ করে দাও। তো দেখো
ব্যাংকের কিস্তি শোধ করার পর অবশিষ্ট লভ্যাংশের পরিমাণ কি হবে? রুপিস 13,400, তার থেকে মাইনাস 5,000। 5,000 ছিল তো, তাহলে পরে থাকলো কত? রুপিস 8,400। এই টাকাটা ওদের মধ্যে মূলধন অনুপাতে বন্টিত হয়। এবার লেখো যে তাদের মূলধন অনুপাত। কত? 8,000:10,000:12,000। আমি ওটা লিখলাম না, একবারে 8, 10, 12 আর 2 দিয়ে যদি কাটো একবারে করে ফেলছি 4:5:3। ধরো 2,000 দিয়ে কাটলাম, হ্যাঁ 4, 5, তাহলে 3 না 6 হবে। 4:5:6 হয়ে গেল। তাহলে এবার তাহলে অতএব এখানে 3 বন্ধুর নাম দেওয়া আছে। তাহলে এবার লিখো প্রথম বন্ধুর প্রাপ্য লভ্যাংশ লভ্যাংশের পরিমাণ সেটা কি হবে? রুপিস 8,400 ইন্টু 4/4, 9, 6, 15। আপাতত 3 দিয়ে কাটো, 15 দিয়ে যাবে, 15 দিয়ে করো। 15×5=75, 9, 90, 15×6=90, 15×5=75, 9, 90, 15×6=90। হ্যাঁ ঠিক আছে। তো ইকুয়ালস টু কি হবে? রুপিস 4×6=24, 4 হাতে 2, 4×5=20 আর 2=22, 2,240। হ্যাঁ, একই রকম দ্বিতীয় বন্ধু প্রাপ্য লভ্যাংশের পরিমাণ সেটা কি হবে? রুপিস 8,400 ইন্টু 5/15, তো 2800 হবে, বোঝাই যাচ্ছে। একই রকম ভাবে তৃতীয় জনের জন্য আর এভাবে না করে একদম 8,400 থেকে এই দুজনেরটা বাদ দিয়ে দেবো, তো তৃতীয় জনেরটা বেরিয়ে যাবে। ঠিক আছে, তৃতীয় জনেরটা আমি আর করলাম, হলো এটা। এবার চলো দাগ নাম্বার 8। 3 বন্ধু যথাক্রমে 1,20,000, 1,50,000, 1,10,000 টাকা মূলধন দিয়ে বাস ক্রয় করলো। প্রথমজন ড্রাইভার, বাকি দুজন কন্ডাক্টরে কাজ করেন। তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 কাজের জন্য 3:2 অনুপাতে ভাগ করবেন এবং বাকি টাকা মূলধন অনুপাতে ভাগ করবেন। কোনো মাসে 29,260 টাকা আয় হলে কে কত টাকা পাবে? খুব ভালো কথা। এখানে মোট আয় কত হয়েছে? মোট আয় হয়েছে 29,260। এবার 3 জনের বিনিয়োগের অনুপাত আগে বার করে নেব। বিনিয়োগের অনুপাত 1,20,000, 1,50,000, 1,10,000, তাহলে 12, 15, 11, 12:15:11। 4টে করে শূন্য বাদ দিয়ে দিলাম প্রত্যেক জায়গা থেকে, পেয়ে গেলাম অনুপাত। এবার বলেছে যে মোট আয়ের 2/5 কাজের জন্য, কাজের একটা অনুপাত আছে। দেখতে তাদের কাজের অনুপাত, সেটা লিখে বলে একদম উদাহরণ বিনিয়োগের অনুপাত ব্যবহার করেছো। কাজের অনুপাত দিয়েছে 3:2:2। এবার কাজের জন্য কতটা বন্টিত হবে? 2/5 আর বাকি টাকা তাহলে 3/5 মূলধন অনুপাতে বন্টিত হবে। এবার লেখো যে প্রথম বন্ধুর
প্রাপ্য লভ্যাংশের পরিমাণ। প্রথমে রুপিস লিখে নিলাম, ব্র্যাকেট দিয়ে দিলাম। মোট টাকা কত? 29,260। তার 2/5 অংশ। দেখো কাজের অনুপাতে বঞ্চিত হবে কত বলেছে? 2/5 অংশ। খুব ভালো কথা। এবার এই টাকাটা কাজের অনুপাতে বঞ্চিত হবে। কাজের অনুপাত কত? 3:2:2। তার মানে টোটাল যদি 7 ভাগ হয় তার 3 ভাগ পাবে প্রথম ব্যক্তি যে ড্রাইভারের কাজ করেছে। তাহলে কি হবে? ইনটু 3/7। এই টাকাটা কাজের জন্য পেল, প্লাস আবার দেখো 29,260। অবশিষ্ট কত থাকে? 3/5 অংশ। 2/5 অংশ বঞ্চিত হয়ে গেছে। এই পার্টটা বিনিয়োগের অনুপাতে। বিনিয়োগের অনুপাত এখানে দেওয়া আছে 12:15:11। তার মানে 12, 15, 27, 38 ভাগ। টোটাল যদি 38 ভাগ করো তার মধ্যে 12 ভাগ পাবে প্রথম ব্যক্তি। ঠিক আছে, হলো ব্যাপারটা। আবার তুমি একটু বুদ্ধি করো, বুদ্ধি করে দেখো 29,260 ইন্টু 6/5 তুমি কমন নিতে পারো। কমন নিয়ে নাও। 6/5 কমন নিলাম। তাহলে পড়ে থাকছে কত? 1-এর সাথে থাকছে এখান থেকে প্লাস 6/5 মানে এখানে 2 পড়ে রয়েছে। 6/38। 6/38 মানে 3/19। হলো। তারপরে বলছে কি হলো? রুপিস 29,260 ইন্টু 6/5 ইন্টু এখানে কত? 19 আর 3 সাথে 21, 40 বাই 7 ইন্টু 19 গুণ করার দরকার নেই, লিখে দিলাম এরকম, ওদের কাটাকাটি যাবে। আর এখানে কত হলো? 5 8 40, নিশ্চয়ই 19 দিয়ে যাবে। দেখা যাক 19 কি 19 10 102, 19 5 95, 7 76, 19 4 76, না এটা 0। 1540 হলো। এটা নিশ্চয়ই 7 দিয়ে যাবে, বোঝাই যাচ্ছে। 7 দিয়ে 7 22 154, 220, 220 ইন্টু 8 6 48। এখানে করছি 22 6 132, 1320 ইন্টু 8। তাহলে কি হলো? রুপিস 8 দুগুণে 16, 6 হাতে 1, 8 দুগুণে 24 আর 1 25, 5 হাতে 2, 16 6 হাতে 1, 8 দুগুণে 25, 5 হাতে 2, 8 8 2 10, 10,560। 16 6 হাতে 1, 8 দুগুণে 24 আর 25, 5 হাতে 2, 8 10, 10,560 হলো প্রথম জনের প্রাপ্য অংশ হলো। এবার দ্বিতীয় বন্ধুটা করবার জন্য আমাকে এখানে মুছতে হবে, মুছে দিচ্ছি। এটা নিশ্চয়ই লিখে ফেলেছো তোমরা। লেখা না হলেও পজ করে দিয়ে লিখে নেবে। এবার দ্বিতীয় বন্ধু প্রাপ্য লভ্যাংশের পরিমাণ তখন কি হবে? একই রকম হবে। রুপিস মোট টাকাটা 29,260, তার 2/5 অংশ কাজের অনুপাতে বঞ্চিত হচ্ছে। সেক্ষেত্রে কাজের অনুপাত দ্বিতীয় জনের হচ্ছে 2/7 হলো, প্লাস আবার 29,260 ইন্টু অবশিষ্ট রয়েছে কত? 3/5 অংশ। সেটা মূলধন অনুপাতে বঞ্চিত হবে। মূলধনের বেশি ছিল দ্বিতীয় বন্ধু, 15/38 হলো। এবার আগেরবারের মতো অতটা কমন যাচ্ছে না। আচ্ছা, এটা একটু কেটে নিই। 5 3 15, 29,260 আর কিছু যাচ্ছে না, শুধু খুবই কমন যাচ্ছে। নিয়ে নাও, কতটা যাবে তার বেশি দিতে পারবো না। কমন দিলে এখানে থাকছে কত? 4/35 প্লাস এখানে থাকছে 9/38। কি হলো? রুপিস 29,260 ইন্টু 38 4 কত? 4/32, 4/32 হাতে 3, 4 3 12 আর 2 14, 4/32 হাতে 3, 4 3 12 আর 3 15। ঠিক আছে, 4/32 হাতে 3, 4 3 12 15। ঠিক আছে, এইদিকে হচ্ছে
9 দিয়ে তো 9 5 45 5 হাতে 4 নিচে 7 7 4 31 270 5 9 45 315 ঠিক আছে আসলে কত হয় 7 6 4 467 তাহলে কি হলো যে 467 উপরে আর তলায় হচ্ছে 35 ইনটু 38 এবার এই যে 19 দিয়ে কেটেছিল মনে আছে নিশ্চয়ই 19 দুগুণ 38 19 10 102 19 5 95 7 76 19 76 এটা 0 আচ্ছা তারপরে 7 দিয়ে আচ্ছা একটা শূন্য কেটে দিচ্ছি 5 গুণে 10 হয়ে গেল 7 থাকলো 7 দিয়ে গেলে কত 22 তারপরে হলো 22 ইনটু 467 22 ইনটু 467 22 দিয়ে গুণ করো 22 সাথে 154 4 হাতে 15 22 6 132 আর 15 147 4 হাতে 14 14 22 4 88 আর 14 88 আর 4 92 আর 10 102 ঠিক আছে একবার তো গুণ করে নিয়ে এখানে না আমি ভাগে খুব কাঁচা একবার দেখি 4 হাতে 1 2 12 কে 13 3 হাতে 1 9 4 3 9 4 7 9 12 2 হাতে 10 10,274 ঠিকই করেছি বাই চান্স ঠিক হয়ে গেছে আচ্ছা এইবার তৃতীয় জনেরটা হিসাব করার দরকার নেই মোট আয় হয়েছে এত টাকা এবার দুজনে পাওয়া টাকাটা বিয়োগ করে দাও ওখান থেকে তৃতীয় জনের টাকাটা পেয়ে যাবে হয়ে গেল এটা নেক্সট কোয়েশ্চেন এখানকার দাগ নাম্বার 10 আর কি নিয়ামত চাচা করবিদিদি যথাক্রমে 30,000 50,000 টাকা মূলধন দিয়ে যৌথ ব্যবসা শুরু করেছে খুব ভালো কথা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হচ্ছে একজনের 30,000 আরেকজনের 50,000 6 মাস পরে নিয়ামত চাচা আরো 40,000 টাকা লগ্নি করলেন এইবার দেখো টাইম ভেরিয়েশন শুরু হবে 6 মাস পরে আরো 40,000 টাকা লগ্নি করলেন কিন্তু করবিদিদি ব্যক্তিগত প্রয়োজন 10,000 টাকা তুলে নিলেন মানে 6 মাস পর আরো অ্যাড করেছে কত 40,000 টাকা কিন্তু করবিদিদি কি করলো ব্যক্তিগত প্রয়োজনে ওই সময় 6 মাস পরেই আর কি 6 মাস পরেই ঘটনাটা ঘটছে উনি 10,000 টাকা তুলে নিচ্ছেন এটা মাইনাস করে দেখালাম ঠিক আছে আচ্ছা বছর শেষে প্রাপ্ত লাভ হচ্ছে 19,000 টাকা মোট লাভ মোট লাভের পরিমাণ যেটা হচ্ছে ₹19,000 এবার তোমাকে এটা বন্টন করতে হবে তো এই জায়গাটা একটা জিনিস বুঝতে হবে যে নিয়ামত চাচা রয়েছেন প্রথম ব্যক্তি তার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ছিল 30,000 টাকা তার মানে প্রথম 6 মাস তার কেটেছে 30,000 টাকা কিন্তু পরের যে 6 মাস তখন কিন্তু তার খাটছে 70,000 টাকা কারণ তিনি আরো 40,000 টাকা বিনিয়োগ করছেন আর করবিদিদির ক্ষেত্রে হচ্ছে কি প্রথম 6 মাস খাটছে 50,000 টাকা কিন্তু পরের 6 মাস কিন্তু 10,000 কম মানে 40,000 টাকা খাটছে কারণ উনি 10,000 টাকা তুলে নিয়েছেন এইরকম ক্ষেত্রে আমরা করব কি ব্যবসাটাকে আমরা 1 মাসে কনভার্ট করবো আমি একটা তুলনা আনতে পারি যেমন ধরো তোমরা যখন ছোটবেলায় ভগ্নাংশকে মানে তোমাদের সাজিয়েছিলে তখন যখন ভগ্নাংশের হরগুলো আলাদা থাকতো আমরা বুঝতে পারতাম না কে বড় কে ছোট তার জন্য প্রথম কাজ আমরা করতাম লসাগু করে ভগ্নাংশগুলো হরগুলোকে সমান করে ফেলতাম যখন আমরা হর সমান করে ফেলতাম তখন লবকে দেখে বুঝতে পারতাম কে বড় কে ছোট তেমনি এখানেও যেহেতু টাইম ভ্যারিয়েশন আছে তাই আমরা করবো কি পুরো ব্যবসাটাকে 1 মাসে কনভার্ট করবো 1 মাসে কনভার্ট করার প্রিন্সিপাল কি যেমন দেখো নিয়ামত চাচা ধরো প্রথম ব্যক্তি ব্যক্তির প্রথম 6 মাস কেটেছে ₹30,000 এবং প্রথম ব্যক্তির অবশিষ্ট 6 মাস কেটেছে
30,000 প্লাস 40,000 মানে 70,000। এবার দেখো কোনো ব্যক্তির যদি 6 মাস থাকে 30,000 টাকা, যদি তিনি সেই লাভটাই 1 মাসে পেতে চান, তাহলে কি তাকে 6 গুণ বিনিয়োগ করতে হবে? এই জায়গাটা ভালো করে বুঝতে হবে। কোনো ব্যক্তি যে টাকাটা 6 মাস খাটিয়ে ব্যবসার শেষে যে লাভটা উনি দাবি করবেন, উনি বলেন না আমি অতদিন খাটাতে পারবো না, আমি 1 মাস খাটিয়ে সমান লাভ চাই, তখন তাকে কি বলা হবে? তাহলে আপনি 6 গুণ বিনিয়োগ করুন, তাই তো বলা হবে। এখানেও তাই, প্রথম ব্যক্তি 6 মাস কেটেছে 30,000 টাকা এবং অবশিষ্ট 6 মাস কেটেছে 70,000 টাকা। তা তুমি এভাবে লিখবে যে সমপরিমাণ লাভ ব্যক্তি 1 মাসে পেতে গেলে সমপরিমাণ লাভ ব্যক্তি 1 মাসে পেতে গেলে প্রয়োজনীয় বিনিয়োগের পরিমাণ কি হবে? রুপিস 6 ইন্টু 30,000 প্লাস 6 ইন্টু 70,000। এবার যেহেতু 6 কমন, 6টা যদি কমন নিয়ে না 70 30 1 লাখ, তাহলে আলটিমেট হিসেবটা হয়ে গেল রুপিস 6 লাখ। দেখো আমি কিন্তু কোনো ভুল টুল কিচ্ছু করলাম না, কিন্তু জাস্ট একটু বুদ্ধি কাটালাম। 6 কিন্তু থেকে কমন নিয়ে নিলাম, তো পরে তাহলে 30,000 এর 70,000, 30,000 70,000 যোগ করলে 1 লাখ হয়, তুমি নিশ্চয়ই জানো 6 ইন্টু 1 লাখ মানে 6 লাখ। খুব সিম্পল। তাহলে দেখো যদি ব্যবসাটা 1 মাসের হতো তাহলে কিন্তু সমপরিমাণ লাভ পেতে গেলে নিয়ামত থেকে বিনিয়োগ করতে হতো 6 লাখ টাকা। একই রকমভাবে পরবিধির ক্ষেত্রে বার করে নাও। তোমরা এবার লেখো, আমি আর লিখছি না। দেখো পরবিধির ক্ষেত্রে প্রথম 6 মাস কেটেছে 50,000 টাকা এবং অবশিষ্ট 6 মাস কেটেছে 40,000 টাকা, কারণ আমি 10,000 টাকা উইথড্র করেছি। এবার তুমি কি লিখবে? সমপরিমাণ লভ্যাংশ 1 মাসে পেতে গেলে সমপরিমাণ লভ্যাংশ 1 মাসে পেতে গেলে পরবর্তী প্রয়োজনীয় বিনিয়োগের পরিমাণ তখন কি হবে? 6 ইন্টু 50,000 প্লাস 6 ইন্টু 40,000। ঠিক আগের বারের মতো আমি 6 কমন নিয়ে নিই, 50 40 90, 90 ইন্টু 6 মানে কত? 5,40,000। ঠিক আছে, তাহলে দেখো ব্যাপারটা আবার প্রথম থেকে একবার দেখো। ইনিশিয়ালি কিন্তু রহমত চাচা নাকি নিয়ামত চাচার বিনিয়োগটা কম ছিল, কিন্তু ঘটনাচক্রে দেখো নিয়ামত চাচার কিন্তু ইকুইভ্যালেন্ট প্রিন্সিপালটা বেশি হয়ে গেছে, মানে তুল্য মূলধনটা দেখো বেশি হয়ে গেছে। ঠিক আছে, ব্যাপারটা এটাই ঘটে আর কি। আর সেক্ষেত্রে পরবর্তীদের একটু কম হয়ে গেছে। তো হোক, কিছু করার নেই, যেটা নিয়ম সেখানে সেভাবেই করতে হবে। লেভেলে অতএব তাদের মূলধনের অনুপাত কি হবে? তোমার রুপিস 6 লাখ প্রথম ব্যক্তি ছিল ইস টু রুপিস 5,40,000। কি হবে? 60:54, তাহলে হচ্ছে 6 দিয়ে কাটলে 10:9। এই জায়গাগুলো আমার খুব অসুবিধা হচ্ছে, কেন জানো? স্কুলে যখন ক্লাস করি তোমরা আমাকে সব হিসেব বলে দাও, এখন আমাকে নিয়ে নিজে করতে খুব মুশকিল। যাই হোক, মূলধনের উপর 10:9 হয়ে গেল। ব্যাস, এবার আমার টোটাল লাভ জানা আছে আগে থেকে, ব্যাস এবার কন্ট্রোল করে নেবো। তাহলে এবার কি লিখবো? অতএব প্রথম ব্যক্তিকে যে নিয়ামত চাচা, নিয়ামত চাচার প্রাপ্য লভ্যাংশ রুপিস 19,000 ইন্টু 10/90, বোঝাই যাচ্ছে রুপিস 10,000। তাহলে অবভিয়াসলি তাহলে পরবর্তী কত হবে? 9,000। আর হিসেব করার দরকার নেই, 19,000 থেকে 10,000 বাদ দিয়ে 9,000, বাকি টাকাটা পরবর্তী পাবে। আচ্ছা, এবার দাগ নাম্বার 11-তে যাচ্ছি। এখানে বলছে বছরের শুরুতে শ্রীকান্ত সৈফুদ্দিন 2,40,000 আর 3 লাখ টাকা দিয়ে মিনি বাস ক্রয় করে চালাতে থাকেন। 4 মাস পরে বন্ধু পিটার 1,000 টাকা নিয়ে সেই ব্যবসায় যোগ দিলেন।
শ্রীকান্ত ও সৈফুদ্দিন সেই টাকাটা মূলধন করে তুলে নেবে। ওদের টাকার দরকার ছিল, বন্ধু যখন বলেছে ওকেও ব্যবসায় ঢুকে নিল, ওরা সেই টাকাটাকে তুলে নিল। কেননা মিনিবাস তো ক্রয় করা হয়ে গেছে, ওই টাকাটা কোথায় বিনিয়োগ করবে, সেই জন্য ওরা টাকাটা তুলে নিল। তাহলে এটাকে আমাকে উইথড্রল হিসেবে দেখতে হবে। বছর শেষে লাভ হয়েছে 39,150 টাকা, কে কত টাকা পাবে? লিখে না প্রথমে মোট লাভের পরিমাণ। এবার লেখো শ্রীকান্ত সৈফুদ্দিনের প্রাথমিক বিনিয়োগের অনুপাত। এটা কত না 2,40,000 = 3 লাখ। আমরা কত 24:30 6/4 6/5 মানে 4:5। এবার দেখো পিটারের নিয়োজিত 81,000 টাকা, পিটারের নিয়োজিত 81,000 টাকা থেকে শ্রীকান্ত পাবে শ্রীকান্তের অংশটা। শ্রীকান্তের অংশ সেটা হচ্ছে কত জন নিয়ে এলো? 81,000 টাকা, ₹81,000 ইন্টু 4/9 9/81, তাহলে 36,000 টাকা, 36,000। তাই 36,000 শ্রীকান্ত উইথড্রল করলো কিন্তু, ঠিক আছে? শ্রীকান্ত আর এখন হচ্ছে সৈফুদ্দিন। সৈফুদ্দিনের অংশ সেটা হবে ₹81,000 ইন্টু 5/9, বা বিয়োগ করলেও হয়ে যেত। 1,000 থেকে 36,000 বাদ দিলে বোধ হয় 55,000 হয়। 55 6 61 না, ভুলে 45,000। 45,51 থেকে। আচ্ছা, এটা হলো। তাহলে এবার ব্যাপারটা কি হবে? কতদিন পর পিটার যোগদান করেছে? 4 মাস পর। তাহলে এবার দেখো শ্রীকান্তর ক্ষেত্রে প্রথম 4 মাস কেটেছে রুপিস। প্রথম বিনিয়োগ কত ছিল শ্রীকান্ত? 2,40,000। এবং শ্রীকান্তর ক্ষেত্রে পরবর্তী 8 মাস, মানে 12 মাসের ব্যবসা, বাকি থাকলো 8 মাস। 8 মাস কেটেছে 2,40,000 থেকে বিয়োগ হবে কত টাকা তুমি নিয়ে গেছো? 36,000 টাকা। তার মানে কত? রুপিস 2,04,000 এই টাকাটা তুলে নিয়েছে শ্রীকান্ত। তাহলে এবার সমপরিমাণ লভ্যাংশ 1 মাসে পেতে গেলে শ্রীকান্তর বিনিয়োগের পরিমাণ, ঠিক আছে? কথাটা ভালো করে খেয়াল করবে, লিখতে হবে সমপরিমাণ লভ্যাংশ 1 মাসে পেতে গেলে শ্রীকান্তর প্রয়োজনীয় বিনিয়োগের পরিমাণ। সেটা কি হবে? 4 × 2,40,000 প্লাস 8 × 2,04,000। এখান থেকে 4,000 কমন যায়, দেখাই যাচ্ছে। তুমি 4/8 16 কমন নিয়ে 16,000 কমন নিচ্ছি আমি। রুপিস 16,000, 4 × 4,000। 4,000 এখান থেকে কমন নিলে কত থাকে? 4,000 মানে 60। 60 প্লাস এখান থেকে 4,000 কমন নিলে হচ্ছে গিয়ে 4 দিয়ে 200, এখান থেকে 2 × 4 কমন নিলে 4 × 51 ইকুয়ালস টু কি হলো? রুপিস 16,000 ইন্টু 51 102 162 থাকে, এরকম থাকে। আর হিসেব করার দরকার নেই, এটা শ্রীকান্তর ক্ষেত্রে হয়ে গেল। এবার একই রকম ভাবে সৈফুদ্দিনের ক্ষেত্রে ওটাও বার করতে হবে। আমি এগুলো মুছছি। দেখো একই কথা, সমপরিমাণ লভ্যাংশ 1 মাসে পেতে গেলে সৈফুদ্দিনের প্রয়োজনীয় বিনিয়োগের পরিমাণ সেটা কি হবে? সেক্ষেত্রে
ওটা একবার লিখে নিতে হবে যে সৈফুদ্দিনের ক্ষেত্রে প্রথম 4 মাস কেটেছে হচ্ছে গিয়ে 3 লক্ষ টাকা, আর অবশিষ্ট 8 মাস কেটেছে 3 লক্ষ থেকে 35,000 বিয়োগ, মানে 2,55,000 টাকা। তাহলে অতএব সমপরিমাণ লভ্যাংশ 1 মাসে পেতে গেলে সৈফুদ্দিনের প্রয়োজনীয় বিনিয়োগের পরিমাণ সেটা 4 ইন্টু 3 লক্ষ প্লাস 8 ইন্টু 2,55,000। ঠিক আছে, এই টাকাটা এবারে আমি কি করছি, 4 একটা কমন নিচ্ছে, আমাদের 5,000 মানে 20,000 কমন নিচ্ছে। 4 বেরিয়ে গেছে, 5,000 নিলে এখান থেকে থাকবে কত, 60। আচ্ছা 60 প্লাস এখানে 2 একটা থাকলো, আর এখান থেকে 5,000 বেরিয়ে গেলে পর 5 5 25 51 আছে, 5 25 আর 5 তাহলে কি হলো ব্যাপারটা, রুপিস 20,000 কিন্তু 51 102 162। এটা হলো সৈফুদ্দিনের তুল্য মূলধন। এবার পড়ে থাকলো যে পিটারের ক্ষেত্রে কি হয়েছে, পিটারের তো প্রথম 4 মাস কোনো অস্তিত্ব ছিল না ব্যবসায়, তো 8 মাসই ওর ব্যবসায় কেটেছে 81,000 টাকা। তাহলে কি লিখে, পিটারের 81,000 টাকা কেটেছে 8 মাস, তাহলে অতএব সমপরিমাণ লভ্যাংশ 1 মাসে পেতে গেলে পিটারের প্রয়োজনীয় মূলধন সেটা হবে রুপিস 8 মাস ইন্টু 81,000। ঠিক আছে, তাহলে এবার লেখো অতএব শ্রীকান্ত, সৈফুদ্দিন এবং পিটারের মূলধনের অনুপাত কি হবে, প্রথমটা হচ্ছে 16,000 ইন্টু 162 ইস্টু, একটা হচ্ছে গিয়ে তোমার 20,000 ইন্টু 162 ইস্টু, এটা হচ্ছে 8 ইন্টু 81,000। ঠিক আছে, আচ্ছা এবার এই হাজারের 3টে করে শূন্য আগে বাদ দাও তো, এটা হালকা হয়ে যাবে। হলো 81 দিয়ে কাটো, 81 কে 81 দুগুণে 162, 81 দুগুণে 162। আচ্ছা 4 দিয়ে কাটো, 4 দুগুণে 8, 4 5 20, 4 5 16। তাহলে কি দাঁড়ালো, 8 ইস্টু এখানে 5 দুগুণে 10 ইস্টু ওখানে আবার 2। বাহ, তো 2 দিয়ে আবার কেটে যাবে, কেটে গেলে কি হলো 4:5:1। বাহ, যা মিলিয়ে ফেলেছি বলে মনে হচ্ছে, হয়ে গেল। তাহলে বিনিয়োগের অনুপাত পেয়ে গেলাম। এবার মোট লাভের পরিমাণ আমি লিখেছিলাম আগে 39,150 টাকা। এবার কে কত পাবে, খুব সিম্পল, এইটুকুই যা ঝামেলা ছিল, এবার খুব সুন্দর। এবার লিখে ফেলে অতএব শ্রীকান্তর প্রাপ্ত লভ্যাংশের পরিমাণ, শ্রীকান্তের প্রাপ্য লভ্যাংশ কি হবে, রুপিস, মোট লাভ হয়েছিল 39,150, 39,150 ইন্টু 4/4 একটা শূন্য কেটে গেল, রুপিস মাল্টিপ্লাই করলে 4 5 20, শূন্য হাতে 2 2 2, 4 1 4 2 6, 4 9 34, 6 হাতে 3 3 3, 4 3 12, 3 15, 15,660। এবার সৈফুদ্দিনের লভ্যাংশের পরিমাণ 29,150 ইন্টু 5/10, একটা শূন্য কাটলো, 5 দিয়ে গুণ করে দাও, 5 5 25, 5 হাতে 2, 5 আর 2 7, 5 9 45, 5 হাতে 4 4 4, 5 3 19, 19,575। এবার পিটারেরটা আর কষ্ট করতে হবে না, 39,150 থেকে এই দুটো যোগ করে বিয়োগ করে দেবে, তাহলে হলো। তাহলে আশা করি তোমাদের আমি ধারণা দিতে পেরেছি কি করে করতে হয়। আরেকবার আমি রিক্যাপ করি কি করতে হবে তোমাদের। যে কোনো অংশীদারি কারবারের অঙ্কে তুমি প্রথম দেখবে যে কি পরিমাণ লাভ হয়েছে সেটা লিখলে, এবার তুমি প্রশ্ন করে দেখবে যে লাভ বন্টনের নীতি হিসেবে কি বলা হয়েছে। কখনো বলা থাকে যে সিম্পল বিনিয়োগের অনুপাতই ভাগ করে দেবে, সেটা করে দেবে। কখনো বলা থাকে না এই শর্তের মধ্যে ধরো একটা অংশ তারা সমান ভাগে ভাগ করবে, কিংবা একটা অংশ তারা কাজের একটা নির্দিষ্ট অনুপাতে ভাগ করবে, আর বাকি অংশ তারা মূলধন অনুপাতে ভাগ করবে, সেটা করবে। কখনো কোনো ব্যাংকের ঋণ শোধ করার পর ভাগ করবে। তো এই জিনিসটা পড়ে একদম সিম্পল সেই
হ্যাঁ, ছোটবেলায় শেখা আনুপাতিক ভাগ আর এটা প্রয়োগ করলেই পেয়ে যাবে। আশা করি তোমার বাকি অঙ্কগুলো পারবে। থ্যাংক ইউ, রাখছি।